স্যার তাহলে যেটা নেক্সট যেটা কোশ্চেন্স আমি করতে চাই সেটা হচ্ছে তার মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির একটা বিরাট গুরুত্ব আমাদের লাইফে প্রতিফলিত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা কথা ছোট্ট করে বলে দিই, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির বিরাট গুরুত্ব নয়, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে তো সায়েন্স, মানে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। তাহলে যদি আমাদের সফল হতে হয় এবং আমরা যেহেতু মানুষ তাই জন্য আমাদের অনেক হার থাকবে, জিত থাকবে, তাই জন্য আমি বারবার ধরে বলি নয় আমরা জিতি নয় শিখি, হার বলে কিছু হয় না। তাহলে এই যে প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, তাহলে একে ওভারকাম করার জন্যই কিন্তু মেন্টালি সায়েন্সটাকে বিলিফ সিস্টেমের মধ্যে ফেলতেই হবে। তার কারণ অ্যাকুরেসি যদি আমাদের না থাকে বা পিউরিটি যদি আমাদের না থাকে, লড়াই করার ক্ষমতা যদি না থাকে, তাই জন্য কিন্তু পরিষ্কার বলা হয় আমি ঘুম থেকে উঠে যে পটি যাচ্ছি, দাঁত মাজছি, সেটাও সায়েন্সের আন্ডারে পড়ে। তার কারণ এই যে নিয়মানুবর্তিতাকে রিপ্রেজেন্ট করছে। তাই জন্য কেবলমাত্র নয়, আমার জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, এবং যদি আমি সফলতাকে চাই, সফলতাকে ধরে রাখতে চাই, তাহলে সায়েন্টিফিক ওয়ে মাস্ট মাস্ট মাস্ট। বল এবার যা প্রশ্ন। সেটাই স্যার, তার মানে যেটা হচ্ছে গুরুত্ব তো আমাদের অনেকটাই, পুরোটাই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে এই গুরুত্বটাকে আমরা আমাদের লাইফে কখন গুরুত্ব দেবো। মানে যেমন হচ্ছে আমরা শরীর খারাপ হলে তখন গুরুত্ব দিই, ডক্টরের কাছে যেতে হবে। আমরা যখন একটা বাচ্চা ছেলে যখন বড় হচ্ছে তখন একটা টাইমের পর 4 ইয়ার্স 5 ইয়ার্সের পর গুরুত্ব দিচ্ছি, এডুকেশনটাকে নিতে হবে। তো এরকম অনেকগুলো পয়েন্টকে আমরা গুরুত্ব দিই, কারণ আমরা মনে করি যে এটাকে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। তো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যতটা পাওয়ারফুল একটা সাবজেক্ট এবং এটা মানে আমাদের লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোন সময় এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে আমাদের আসা দরকার এবং তার আউটকামটা কি হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের কি রিফ্লেকশন হতে পারে, উত্তর হতে পারে, তোকে জিজ্ঞেস করছি না, আমি বলছি। আমার একটা শিশু জন্মালো, জন্মাবার পর দেখা গেল তার 2 দিন 3 দিন 4 দিন হয়েছে। তাকে যখন আমি কোলে নিচ্ছি সে তখন করে কাঁদছে, তাই তো? তাহলে তার শরীর এবং তাহলে তার মন, অর্থাৎ লগ্ন এবং রাশি ক্যালকুলেশন, তার মানে কি হচ্ছে লগ্ন এবং রাশি মানে কি হচ্ছে আমার শরীর এবং মন। তো তাহলে সেই সময় সেই যে শিশুটা, প্রাণটার রিফ্লেকশনটা সেই ধরনের। এবার আমি চলে আসি, দেখা গেল কিছু নয়, দেখা গেল 2.5 মাস 3 মাস 4 মাস হয়েছে, এবার সে শুয়ে রয়েছে, তার মা গিয়ে বলছে কি তুমি এখন ঘুমাওনি? সে তার দিকে বলবে মাম্মা মাম্মা, রেসপন্স করছে, হাসির ব্যাপার নয়, রেসপন্স করছে। এবং ওইটা বাবা এসছে, বাপ্পা বাপ্পা বাপ্পা, ফিজিক্যালি সে রেসপন্স করছে। আর সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজিরা কি করছে, জন্মের সময়কার ওই যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, যে লগ্ন রাশি, তার দ্বারা 40 বছরও প্রেডিকশন করছে। যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় তারা মাথা চুলকাবে। একটা শিশু 42 দিন অন্তর অন্তর তার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে লগ্ন এবং রাশি, আমার কি লগ্ন, তোমার মীন লগ্ন, তোমার এই মেষ রাশি, 42 দিন অন্তর অন্তর পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা শিশু যখন জন্মালো তার শরীর তার মন যেভাবে রেসপন্স করছে, 2.5 মাসে অন্যভাবে রেসপন্স করছে। তার যখন 1 বছর বয়স হচ্ছে সে তখন এরকম দুলে দুলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরছে, তার রেসপন্সটাই আলাদা, ঠিক কিনা? একদম। তাহলে এবার জানার প্রয়োজন আছে, যখনই আমার জন্মছক এবং তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন যখনই ক্রিয়েট করা হচ্ছে, তাহলে আমার কোন রুটে যাওয়া উচিত, ফার্স্ট কিভাবে চলা উচিত, কি কি রোগ আমার হতে পারে, কেননা 12টি ভাব দ্বারা এভরিথিং বোঝা যায়, এভরিথিং। তাহলে প্রথম অবস্থাতে পুরোটাই তো আমার হরমোনাল ফাংশনের দ্বারাই হচ্ছে। হরমোনাল ফাংশন নেগেটিভ হয়ে রিপিটেডলি যখন নেগেটিভ ভাবে হিট করবে, তার রিফ্লেকশন তো পরবর্তীকালে আরো নেগেটিভ হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে, ইনক্রিজ করবে। এবং সেই ক্ষেত্রে তখন দেখা যাবে অনেক ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে ইমিডিয়েট সেটাকে অফ করা যাচ্ছে না, সেটা সম্ভব নয়। একটা শিশু যখন জন্মাচ্ছে
একদম পরিষ্কার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলছে একটা শিশু যখন জন্মাচ্ছে সেই জন্মবার পরেই কিন্তু তার জন্মছক তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করলে নয়তো জন্মছক দ্বারা তার প্রেডিকশন করা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যখন আমার 17 থেকে 21 বছর হচ্ছে, যখন আমি কর্মজীবনে পা দেব, তখন একবার কিন্তু আমার এই ছক ক্রিয়েট করা মাস্ট প্রয়োজন। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 38 থেকে 42 এর মধ্যে বলা হয়। কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মূলত কিন্তু করা উচিত নয় একদম জন্মের পরের মুহূর্তের অবস্থায়, যাতে নেগেটিভিটিটাকে আমি ইনক্রিজই করতে দেব না, আমার যে নেগেটিভিটি রয়েছে সেটা ইনক্রিজই করতে দেব না। সুন্দর কথা তুই একটা বলেছিলিস যে আমরা যে স্কুলে যাই, আমরা স্কুলে যাচ্ছি চাকরি পাওয়ার জন্য নয়, কিন্তু চাকরি পাওয়ার জন্য যে উপযুক্ততার প্রয়োজন সেইটাকেই আমরা কিন্তু গ্রোন আপ করার জন্য বা ইমপ্লিমেন্টেশনের ক্ষমতার জন্যই কিন্তু আমরা করছি। সেরকম ভাবে আমি আমার নেগেটিভিটির জায়গাটাকে অফ করে রাখলাম। আমার ভালো লাগাটাই কেবলমাত্র আমার প্রফেশন হবে নট নেসেসারি। দেখা গেল আমার খুব ভালো লাগে খেলতে, কিন্তু আলটিমেট প্রফেশনের জায়গাটাই দেখা যাচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে আমি প্রথম অবস্থায় যদি শুক্র এবং শনির রিফ্লেকশন 796 কানেকশন নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন, তাহলে প্রথম অবস্থাতেই যদি অফ করে রাখি, তাহলে আমি খেলি, আমি গান গাই, আমি যাই করি না কেন, আমার ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পথে যেতে গিয়ে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, হলেও সেটাকে আমি ওভারকাম করে নিতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমার 17 থেকে বা 18 থেকে 21 বছরের মধ্যে কেন সেই সময় ইনফ্যাচুয়েশন কাজ করে, ভুল প্রেমজ সম্পর্কে চলে আসি আমরা ফার্স্ট। সেকেন্ড কথা, আমরা কর্মের জন্য অনেক সময় উপযুক্ত হই না, কেননা আমার কাছে এমন অনেকে আসে যারা বলে স্যার আমি কোন পথে যাবো, 22-23 বছর বয়স, তাই জন্য আগে থেকেই রিফ্লেকশনটা জেনে, তখন কি হয়, তখন আমরা উচ্চ শিক্ষার দিকে যাচ্ছি, তো তাই জন্য তখন আমাদের প্রফেশনাল রুট কি আমরা আছি, তাহলে সেই সময় সঠিক মতন জেনে যদি কোনো প্রবলেম থাকে সেই সময় শর্ট আউট করে নেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস তো? তাই জন্য অবশ্যই জন্মের 2.5 মাস 3 মাসের মধ্যে যত তাড়াতাড়ি হয়, এবং আমার কাছে তো দেবপ্রিয়ার বাবা এসেছিল জন্মের পরেই তো চলে এসেছিল, সেটা তো এখানে এসেই বলেছিল, এরকম আরো অনেকে রয়েছে, সে তো দেবপ্রিয়া এখন একটু সবাই মানুষ চিনে গেছে তাই জন্যই বলছি, তাহলে এই হচ্ছে ব্যাপার, অবশ্যই আসবে। তা না হলে আমার নেগেটিভিটিকে আমি আস্তে আস্তে বাড়তে দেবো কেন, তাই না? বাড়তে দেবো কেন? আর কখনোই কিন্তু স্টোন পড়বো না, ওটা রেমেডি কেন স্টোন পড়বো না, কেন রেমেডি হতে পারে না? রাবণ 1 নম্বরে কুলাঙ্গার ছিল। কেন কুলাঙ্গার ছিল? সে শনিকে বন্দি বানিয়েছিল, সে কালকে বন্দি বানিয়েছিল 8 হাউস। শনি মানে কি 10th হাউস এবং 11th হাউসকে রিপ্রেজেন্ট করে শনি। শনির মতন একটা পাওয়ারফুল, আমি প্ল্যানেটই ধরি বা দেবতা ধরি, যেই ধরি, তাকে বন্ধু বানিয়ে তার পজিটিভিটিকে কাজে লাগাও, কেমন কেলাস চিন্তা কর। রাবণ নাকি কি বলবো বলে, তিনি নাকি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। শূর্পণখা এসে বললো দেখো রাম লক্ষ্মণ আমার নাক কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, কেটে দেবো, ফেটে দেবো, নাড়িয়ে দেবো, কাঁপিয়ে দেবো, রিয়াক্ট করতে শুরু করলো, রেসপন্স নয়। সে চাইলে পরে রাম লক্ষ্মণকে দেখো কেন ওর তোমরা নাক কেটেছো, একবার জানতে পারতো তো। সে তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রহ্মজ্ঞান শ্রেষ্ঠ, সে কি করলো, রিয়াক্ট করতে শুরু করলো, কি রাম লক্ষ্মণ নাক কেটেছে, শূর্পণখা নাড়িয়ে দেবো, কাঁপিয়ে দেবো। একে তুই কি বলিস, এর মধ্যে ডেপথ রয়েছে? এ কি করলো, শনিকে বলছে রাবণ নাকি অপরাজেয় এবং রাবণ নাকি অমর। কেন? কালকে সে বন্দি বানিয়েছিল, কালকে সে বন্ধুত্ব বানায়নি, তার পাওয়ারটাকে সে নেয়নি, তাকে বলছে আরো ক্রোধিত করে দিয়েছে। এইটা আরো অবাক লাগে আমার, তাকে তো আরো ক্রোধিত করে দিয়েছে সে। তার ফলে কি হয়ে গেল, শনির সে শত্রু হয়ে গেছে, কালের সে শত্রু হয়ে গেছে। তাহলে শনি মানে কি? শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা এবং বাস্তববোধের কারকতা। তাহলে শনি যখন বন্দী, শনিকে যখন শত্রু বানিয়ে ফেলেছে, তার মানে ইলিগাল অ্যাক্টিভিটিস করছে রাবণ। সে সময়কে কাজে লাগাতে পারছে না, অপোজিট দিকে চলে গেছে। শিকাগোর বক্তৃতায় প্রথম সেশনে স্বামীজি বক্তৃতা দিতেই উঠলেন না। স্বামীজিকে নিয়ে কোনো কিছু বলতে চাই না, বলেছি ভালো মতন যদি স্বামীজিকে দেখিস, তাহলে সময় কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি
তার মধ্যে কিন্তু তখন সেই যে আমাদের মানে মানে আমি পারি এই যে জিতটা তার ছিল না, যেহেতু তার আগে তার সে ভিক্ষা করতে গিয়েছিল, তারপর মালগাড়ির আমাদের কামরায় রাত্রি নিবাস করেছে। এটা তুই জানিস তো, শিকাগোর প্রথম সেশনে স্বামীজি চান্স পেয়েছিলেন, কিন্তু তিনি বক্তৃতা দিতে ওঠেননি, তিনি কিন্তু পরবর্তীকালে উঠেছিলেন এবং তারপর তো কাঁপিয়ে দিয়েছিলেন। তাহলে প্রথমে কিন্তু কনফিডেন্স লেভেল ছিল না। টাইমিং, আবার বলছি তোকে, টাইমিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি শনির সাথে বন্ধুত্ব করতাম, তার মানে কি বললো, তার মানে হচ্ছে স্টোন, আমি আমার মঙ্গল খারাপ, মঙ্গল এখানে গেঁথে দিলাম। কেন? সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি করে, মঙ্গলটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করে, মঙ্গলটাকে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে না। কেননা মঙ্গলটাকে যখন আমি অবস্ট্রাক্ট ক্রিয়েট করছি, তখন আমার ঊর্জার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে রাবণ শনিকে বন্দী বানালো, বন্দী না বানিয়ে বন্ধু বানাতে পারতো। তাহলে বন্দী যখন বানালো, তার মানে কি হলো, শনি মানে তো লিগ্যাল অ্যাক্টিভিটি, শনি মানে তো নিয়মানুবর্তিতা, শনি মানে হচ্ছে কি কঠোর কঠিন বাস্তবতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। তাহলে এইটাকে সে কি করলো, অগ্রাহ্য করলো। তাহলে সে কখন অমর হতে পারে, ইতিহাসটাকে অনেক ক্ল্যারিফাই করার প্রয়োজন আছে। আমি তোকে ইতিহাস নিয়ে বলতে শুরু করব, লোকে রেড়ে করে উঠবে, কিন্তু তোর রাত্রিবেলায় ঘুম হবে না। আমি আজকে সেটা বলতে চাই না, তাহলে অনেক ভুল। এই হাউসকে আমি শত্রু বানাবো, এই হাউস মানে হচ্ছে মানব স্থান, কালকে সে বন্দী বানাচ্ছে। এই হাউসকে যখনই আমি শত্রু বানাচ্ছি, সে কি করবে, সাইলেন্ট কিলার এবং লেন্দি প্রসেস। এই হাউস তার মানে তোমাকে আস্তে 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 শেষ করে দেবে। কি হলো, থার্ড হাউস খারাপ হয়ে গেল। রাবণের ছক দেখ, থার্ড হাউস খারাপ, বিরাট বড় বেঈমানি করলো কে, বিভীষণ। বিভীষণ বেঈমান নয়, বেঈমান যদি না হতো তাহলে বিভীষণ আমাদের দাদা মারা যাওয়ার পর বৌদিকে বিয়ে করতো না। তুমি যদি সত্যি সত্যি অনেস্ট হতে, বৌদি তোমার জন্য সিংহাসন, আমি তোমাকে বিবাহ করবো না, কিন্তু বিভীষণ বৌদিকে বিয়ে করলো। তাহলে থার্ড হাউস নেগেটিভ হয়ে গেল। কেন? 8 হাউসের রিফ্লেকশন 7-3 কানেকশন, তাহলে 7-3 কানেকশনের মধ্যে 7 নম্বর ঘর নেগেটিভ হয়ে গেল, এবং এই 3 নম্বর ঘর নেগেটিভ হয়ে গেল ভাতৃত্বের জায়গা, এবং 7 নম্বর ঘর মানে কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে গেল। কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে গেল। তুই দেখ কতটা সায়েন্স, কমিউনিকেশনের জায়গাটা যখনই নেগেটিভ হয়ে গেল। মিস্টার অর্ঘ আমাকে বলছে, আমি স্যার সুমন্তজি চৌধুরী, তোকে পুছি না, তুই সামনে হয়তো স্যার স্যার বলি, পরে বলবি অসভ্য লোক একটা। তাহলে রাবণ কোথাও সম্মানের জায়গা পেয়েছে, কোন জায়গায় সম্মানের জায়গা পাইনি। এই কারণের জন্যই কত বড় সায়েন্স দেখ। আমরা রামায়ণ মহাভারত যদি দেখি, তাহলে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, শুধু বুঝতে হবে। নেক্সট কোশ্চেন স্যার। নেক্সট কোশ্চেন যে এটা আপনি অলরেডি অনেক কিছু বলেছেন, বাট তবু আমি ওই পরিপ্রেক্ষিতে বা ওই দিক থেকেও একটা মানে ব্যাখ্যা চাইছি, তাহলে মানুষের কাছে আরো জিনিসটা, সেটা হচ্ছে এই যে কোনো জিনিস মানে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আপনি বলে থাকেন যে প্রেডিকশন করাটাই হচ্ছে আমাদের কাজ, যে আমি কারেক্টলি প্রেডিকশন করতে হবে। এবার প্রেডিকশন করে আমার নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করা এবং ওটাকেও শর্ট আউট করা, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে তার মানে হচ্ছে যেরকম আমি যদি মেডিকেল সায়েন্সে, ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিওর দ্যাট ডিজিজ। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু তার জন্য এই কথাটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমি কিন্তু কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করব না, না না না। কারণ আমি একটু আগে ঘামতেও বললাম, জন্মছক মানে জন্মের সময় যে গ্রহের অবস্থান, তারপর সেইটা কি হচ্ছে, প্রত্যেকটা গ্রহ কিন্তু আপডেট হতে পরিবর্তিত এবং অবর্তিত হয়ে চলেছে। আজকের দিনের যে ফরমেশন, যে অর্থাৎ সময়ের যে উপযোগী, তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন চক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রেডিকশন করবো মানে আমি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যে জন্মছক দ্বারা প্রেডিকশন করলাম, কখনো যথার্থ হতে পারে না। তাই জন্য তুই পশ্চিমবঙ্গের যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবি, আমরা তো ভগবান নই, আমি 40% 50% ঠিক করতে পারি, বাদ বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। এই কথার জন্যই বলে। ডাক্তারও যদি এইটা বলতো, তাহলে মানুষ আর অপারেশন করতে যেত না, ডাক্তারের কাছে যেত। তাহলে ডাক্তারের কাছে যদি মানুষ 100% কিওর হতে চায়, তাহলে সায়েন্টিফিক একজন অ্যাস্ট্রোলজারের কাছেই বা যাবে না কেন? তাই জন্য ডেফিনিট ভাবে কখনো সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার আজকের দিনে অন্তত পজিটিভ হতে পারে না। তাহলে স্যার এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এই কোশ্চেনটা আমার ছিল, পরবর্তী কোশ্চেনে আমি যাব। যেটা আমার কোশ্চেনটা মোটামুটি ছিল, যেটা হচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন দ্বারা আমরা একটা কারেক্ট প্রেডিকশনস করতে পারছি, নেগেটিভিটি ফাইন্ড আউট করতে পারছি, এবং এটা নিয়ে আজকের দিনে নেগেটিভিটি এবং টিল ডেট একদম, এবং এটা নিয়ে কোনো দ্বিধামত নেই। এবার হচ্ছে সুতরাং যখন আমরা ফাইন্ড আউট করলাম, নেগেটিভিটি পেলাম, নেগেটিভিটিটাকে অফ করার জন্য আমাকে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনস করতে হচ্ছে। তো রেমেডিয়াল প্রসেস যখন আমি অ্যাপ্লিকেশনস করলাম, করার পর তখন
এই রেমেডির দ্বারা অনেকের অনেক রকম মানে চিন্তা ভাবনা আছে, আমি যদি অ্যাপ্লাই করি আমি 100% রেজাল্ট পেয়ে যাবো, ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যাবো, বা আমি অ্যাপ্লাই করে ইট উইল টেক সাম টাইম, বা যদি অ্যাপ্লাই করি কিছু একটা হতে পারে। ইন্টারেস্টিং জিনিস, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তুমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে ইমিডিয়েট তুমি সফল হয়ে যেতে পারবে, তোমার সফল হওয়ার মতন এবিলিটি রয়েছে তো। এক্স্যাক্টলি আমি রেমেডি অ্যাপ্লাই করলাম, ঘরের মধ্যে বসে রইলাম, কখনো সম্ভব নয়। পশ্চিমবঙ্গের লাস্ট 7.5 বছর ধরে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলে এসেছি, ওই মিরাকেল ম্যাজিকের জন্য বসে আছি। রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা মানে তোমাকে সফল হওয়ার জন্য উপযুক্ত করা। তোমার যে গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ গ্রহের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, আমার মন বল, আমার মানসিকতা বল, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বল, আমার সঠিক মতো রুট বল, সেইটাকে ওপেন করে দেওয়া। এবার অবশ্যই নেগেটিভিটি অফ করার পর তুমি যত শীঘ্র সম্ভব সফল হতে পারো, কিন্তু তার উপযুক্ত তুমি তো, এবং সময়টাকে সঠিক মতন কাজে লাগাতে পারছো তো। যদি পারো তাহলে পারবে। আর যদি আমি মনে করি আমি তো ঠিক মতন জানি না, কোনো কিছুই জানি না, আমার কাছে বর্তমানে চেম্বারে একটি ছেলে এসেছিল, ছেলে আসার পর রেমেডি অ্যাপ্লাই করলো, এই করলো সেই করলো সেই করলো ঠিক হলো, আমরা ঠিক মতন করে, কিন্তু আমি তার কর্মের জায়গা খারাপ। এবার সে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা আমি কি কাজ করব? আমি বলবো কেন, তুই কাজ নিয়ে কিছু চিন্তা করিসনি? সে এমন প্রেমজ জীবনে সে মানে ডুবেছিল, কি করবে সেটাই সে জানে না। তাহলে সে যদি ভাবে আমার রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে আমার অটোমেটিক্যালি আমার সমস্ত কিছু পেয়ে যাবে, কখনোই সম্ভব নয়। কিন্তু মানুষ এতটাই নির্বোধ কেন? আজকের দিনের হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার মানুষকে কিন্তু এরকম ভাবে ঘোল ঢেলে কিন্তু কামাই করছে, যে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে সফল করে দেবো। কোনোদিনই সম্ভব নয়। ঈশ্বরের সৃষ্টিটা কিসের জন্য হয়েছিল? আমি ওই ফলদায়িনী অমাবস্যা আর বলো সামনে যে আমাদের কি বলে মহালয়া, তারপরে যে কোনো অমাবস্যা, ওখানে গিয়ে পুজো দিয়ে কোনো লাভ নেই। গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলিজিয়ান থিংকিংস। জিওডি গড, জি জেনারেশন, অবজারভেশন, ডি ডেডিকেশন। জেনারেশন, অবজারভেশন, ডেডিকেশনকে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হচ্ছে সেই ঈশ্বর। এবার প্রশ্ন করে বাবা ঈশ্বর সম্পর্কে এত কথা বলছেন? ইয়েস, তার কারণ নরীনাথ পাট্টুদ মহাশয় সর্বপ্রথম ইতিহাস কথাটির সৃষ্টি করেছিলেন। ঈশ্বর কথাটাও ঈশ্বর আসেনি, একটা মানুষ সৃষ্টি করেছিলেন, বলেছিলেন যাকে বিশ্বাস করা যায়। পরবর্তীকালে পঞ্চমনাথ পঞ্চম মহাশয়, কুশারী বংশের প্রতিষ্ঠাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বংশধর, তিনি বললেন যাকে বিশ্বাস করা যায় না, যে শক্তিকে বিশ্বাস করা হয়। সুতরাং ইতিহাস থেকে ইচ্ছি থেকে আমরা যেমন বাবা থেকে আস্তে আস্তে পাপা, বাবা পাপা পা, এই কথা চলে এসেছে, সেরকম ইতিহাস ইচ্ছি, সেখান থেকে ঈশ্বর কথাটা। তাহলে ঈশ্বর, এবং আমি তোকে বলতে পারি কালী ঠাকুরকে সৃষ্টি করেছে, লক্ষ্মী ঠাকুরকে সৃষ্টি করেছে, সব জানি। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, এটা তুই এমনি নর্মালিও দেখতে পাবি। আগেকার দিনের রাজারা দেখা যেত যে কোন ঈশ্বরের মারাত্মক বিনা নিয়ে বসে রয়েছে বা এরকম করে দাঁড়িয়ে রয়েছে, তারা কি করতেন? তারা কিন্তু পোর্ট্রেট আঁকতেন, মানে ছবি আঁকা করাতেন ভালো ভালো শিল্পীদের দিয়ে। ঘরের মহিলারা কিন্তু বসতো না, প্রস্টিটিউটরা বসতো। এই যে ফটোগুলো দেখিস, এগুলো কিন্তু প্রস্টিটিউটদেরকে সাজিয়ে বসানো হয়েছে, তাদের কিন্তু ছবি আঁকা হয়েছিল। ইতিহাসটা জানা প্রয়োজন আছে। তাহলে মানুষের ব্যাড রিফ্লেকশন, মানুষ আসল সত্যটাকে জানতে চাইছে না। কেন জানতে চাইছে না? আমি চাকরি পাচ্ছি না, চাকরি পাওয়ার জন্য দূর আবার লড়াই, সংঘর্ষ, পরিশ্রম। তাহলে এবার কি এমন কোন কিছু একটা চাই, বুঝলি, ওইখানে চলে যা জাগ্রত দেবী, বা ওইখানে গিয়ে মা পাইয়ে দাও, সুদলি বাঁচতে আরম্ভ করলাম। আমি গাছকে বিশ্বাস করলাম, আমি ডালপালাকে বিশ্বাস করলাম, সেখানে সুদলি বাঁধলাম। আমি প্রদীপকে বিশ্বাস করলাম, নিজেকে বিশ্বাস করলাম, নিজের পাওয়ারটাকে ভুলে গেলাম। এবার কি হচ্ছে দেখা গেল, এটা তো হবেই, এটা খুব ন্যাচারাল জিনিস। 100 জনের মধ্যে একজনের লাগবে, ঝড়ে বাঘ মরবে, ফকিরের কেরামতি বাড়বে। তখন কি হবে? শোন, আমি ছিলাম ওখানে কিন্তু ভয়ঙ্কর। তার ফলে কি হলো? করোনা ভাইরাসের পর যখন ওই 15 দিনের জন্য যখন মন্দিরগুলো ওপেন হলো, একটা মন্দিরে 3 দিনে 80 লক্ষ টাকা পড়লো, আর সাদা গরিব মানুষগুলো না খেতে পেয়ে মরে গেল। তারা মৃত্যুর আগে কি বলে গেল? ভগবানকে গিয়ে সব বলে দেবো। God is dedication, combination of all religious thinkings. আসল সত্যকে আমরা ভুলে গেছি তার কারণ আমরা কর্ম করতে চাই না, ভুলে গেছি তার কারণ আমরা হারবো, আমরা পড়ে যাব, আবার উঠবো, আবার লড়াই করবো। এত কে করবে ভাই? ইমিডিয়েট সফলতা চাই। সফল হওয়ার জন্য আমরা কখনো যোগ্য হতে চাই না। নেক্সট কোশ্চেন। এই সূত্র ধরেই আমি নেক্সট কোশ্চেনটা করতে চাই, সেটা হচ্ছে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে,
যেটা আপনি অনেক সময় বলে থাকেন। এই তো এখনই বললাম। হ্যাঁ, এটা বলেছেন, আমি বলছি এটা মানে কোশ্চেন হিসেবে একটা বলতে চাই, সেটা হচ্ছে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে এবং মানুষ সব থেকে বেশি শক্তিশালী, এবং মানুষের মধ্যে এতটাই শক্তি আছে, আপনি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলেন, যেটা হচ্ছে যে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন করোনি, বাট তোমার মেন্টালিটি অ্যান্ড অ্যাপ্রোচ চেঞ্জ করো। ইন টার্মস অফ, যদি ফর একটু ভুল হয় সেটা ধরেই দেবেন, সেটা হচ্ছে আপনি বলেছিলেন 21 দিন যদি কেউ কনফিডেন্স থাকে যে হোয়াট আই এম গোয়িং টু ডু, আই এম কনফিডেন্ট এনাফ, তার মঙ্গল চেঞ্জ হতে শুরু করে। অ্যাট দ্য সেম টাইম যে কোনো একটা ডিজাস্টার হলো, কেউ একটা প্রবলেমে পড়লো, এটা কিন্তু দারুণ কথা বলেছিস, তুই হয়তো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বলছিস, বল আমি বলছি, একদম পারফেক্ট কথা। মানে এবার কাউর যখন কিছু একটা প্রবলেমের মধ্যে আছে, সে ওটা দিয়ে বেরোতে পারছে না, যাচ্ছে, বাট সেই সময় সে নিজেকে পজিটিভ ভাবে ধরে থাকছে, সে কিন্তু তার বুধ আই থিঙ্ক চেঞ্জ হতে শুরু করে। আবার দেখা যাচ্ছে কেউ খুব মারাত্মক প্রবলেমে পড়েছে, ইমার্জেন্সিতে পড়ে গেছে, ডু অর ডাই সিচুয়েশন, সেই সময় যদি কেউ তার রিফ্লেকশন যদি মানে রেসপন্স যদি পজিটিভ হয়, তাহলে তার শুক্র বেটার হতে শুরু করে, এবং হোল যখন অল অফ দ্য থিংস ইজ গোয়িং টু বি চেঞ্জ অল টুগেদার, তখন কি হচ্ছে, শনি চেঞ্জ হতে শুরু করছে, কারণ হচ্ছে এটা ডিসিপ্লিনকে 10 ফুটের একটা দেওয়াল, এক্স্যাক্টলি, তুই দৌড়ে এসে পেরোতে পারবি না, পেছনে একটা কিছু নয়, বাঘ সিংহ নয়, কুকুরকে পাঠিয়ে দে, কুকুর একটা অ্যালসিসিয়ান কুকুর ঘা 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 করতে করতে আসুন, 10 ফুট 15 ফুট পেরিয়ে তুই চলে যাবি। খুব ইম্পর্টেন্ট কথা। আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাব না, নরমালি বুঝতে পারবো কি করে আমি ডিসিপ্লিন মেনটেন করছি, কি আমি কঠোর কঠিন বাস্তবতাকে মেনে নিচ্ছি, কি দেখা গেল আমি খারাপ স্টুডেন্ট, আমি অত্যন্ত খারাপ স্টুডেন্ট, আমি পড়াশোনা করি না, শনির রিফ্লেকশন কখনো খারাপ হতে পারে না, কখনো শনির রিফ্লেকশন খারাপ হতে পারে না। যখন আমি কোনো কিছুকে আমার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে রিফ্লেকশন হিট করছি, তখন আমার বুধ অটোমেটিকলি পাওয়ারফুল হতে বাধ্য। আমি তোকে বললাম, তুই বুঝতে পেরেছিস কি বলেছিস, আমি যখন তোকে বললাম শোন বেটা আমার কিন্তু একটা এ মাইনাস গ্রুপের রক্ত চাই, তুই তখন কি বললি, স্যার আমি চেষ্টা করছি এ মাইনাস গ্রুপের রক্তটা পাওয়া যায় কিনা আমি চেষ্টা করছি। তোর একমাত্র সন্তান মৃত্যু শয্যায়, ডাক্তার এসে বলল শোনো যদি তুমি এ মাইনাস গ্রুপের রক্ত যদি 24 ঘন্টার মধ্যে যদি না আনতে পারো তোমার সন্তান মারা যাবে। 24 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে তুই নিয়ে চলে আসবি। এই যে ডু অর ডাই সিচুয়েশন, আমি যদি 24 ঘন্টার মধ্যে এ মাইনাস গ্রুপের রক্ত না আনতে পারি তাহলে আমার সন্তান মারা যাবে। এই যে তুই বললি শুক্রের ইম্প্যাক্ট আমার জ্বর সিচুয়েশন থেকে বেরিয়ে আসে 100,000% হয়ে যায়, তাহলে এই ডু অর ডাই সিচুয়েশনে কিন্তু আমরা কখনো লড়ি না। ডু অর ডাই সিচুয়েশনে কখনো কিন্তু আমরা লড়ি না। যদি লড়ি কারোর বাবার ক্ষমতা নেই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই। যে কোনো ক্ষেত্রে আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে পছন্দ করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বিশ্বাস করি, তাহলে মঙ্গল আমার পজিটিভ হতে বাধ্য। মানে আমি যখন ওই কাজগুলো করবো তখন অটোমেটিকলি কিন্তু মঙ্গল পজিটিভ হতে বাধ্য। আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে যখন আমি বিশ্বাস করবো এবং সেটাকে সফলতার জন্য যখন ইমপ্লিমেন্ট করবো, আমার বৃহস্পতি পজিটিভ হতে বাধ্য। খুব সুন্দর কথা বলেছিস, আমার কোনো রকমের কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে আমাদের যখন কোনো গুরু টিচার পথপ্রদর্শক থাকছে না, তখন আমরা স্ক্যাটারলি মুভ করছি। আর একটু ঘুমিয়ে নিই না, আমি কোশ্চেন অ্যাড করব এই পয়েন্টটাতেই। আমি নেক্সট কোশ্চেন ছিল যে সুতরাং মানুষ শক্তিশালী, তো আমার কোশ্চেনটাই ছিল রেমেডিয়াল প্রসেসকে অ্যাপ্লাই করছে, মানুষের শক্তিশালী সেটাকে তাকে অনুভব করতে হবে এবং তার কর্মে তাকে বিশ্বাস করতে হবে। না, কর্ম অনুভব বিশ্বাস করতে হবে প্রথম অবস্থায় কিচ্ছু দরকার নেই। প্রথম অবস্থায় আমার নিয়মটা বলছি, অন্য কারোর নিয়ম নয়। তুমি আমাকে বিশ্বাস করো এবং অন্ধের মতন আমি যেটা বলবো সেটা করো, কেননা প্রথমেই তার ওই অভ্যেসটা হবে না।